আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে ডি গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। ডালাসে টস হেরে ব্যাট করতে নামা লঙ্কানরা নির্ধারিত ওভারে 124 রান সংগ্রহ করে। নিঃশঙ্কা 47 ও ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে আসে 21 রান। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট নেন মোস্তাফিজুর রিশাদ, 2টি উইকেট নেন তাসকিন। 125 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কোনো রান না করে সাজঘরে ফেরেন সৌম্য। তানজিদ তামিমও উইকেটে থিতু হতে পারেননি। শান্ত 13 বলে 7 রান করে সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটন হৃদয়ের 38 বলে 63 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় হাথুরুর শিষ্যরা। হৃদয় লিটনের বিদায়ের পর দ্রুতই ফেরেন সাকিব ও রিশাদ হাসান। তবে শেষে মাহমুদুল্লাহর ব্যাটিং দৃঢ়তায় 6 বল ও 2 উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ডালাসে খেলা দেখতে আসা সমর্থকরা। খেলা শেষে নিজেদের আনন্দের কথা জানান তারা। পরবর্তী ম্যাচগুলোতেও মাঠে গিয়ে টাইগারদের উৎসাহ দেওয়ার কথা জানান অনেকেই। মাঠে আসা দর্শকদের ধন্যবাদ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। Best part is we won, so we are going home happy. Yes, so happy that Bangladesh Tigers, congratulations in the Caribbean. Congratulations, we'll win next game. Performance, what happening? What happening, Sri Lanka? We winning, that's what happening, we winning. বাংলাদেশ জিতবে। এই জায়গায় নিউ ইয়র্কে এসে আসছে, আজকে বিজয় অর্জন করে আবার নিউ ইয়র্কে যাবে ইনশাআল্লাহ। ভারত নির্বাচন প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে 3য় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামীকাল রবিবার সন্ধ্যায় তিনি শপথ নেবেন বলে জানিয়েছে মোদীর দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শুক্রবার মোদীকে জোটের নেতা নির্বাচিত করেছেন এনডিএ নেতারা। এরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন জোট সরকার গঠনের জন্য নরেন্দ্র মোদীকে আহ্বান জানান। এর মধ্যেই মন্ত্রীদের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন জোট প্রধান মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ব নেতারা। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে সকাল 10:15টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায়। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রবিবার সন্ধ্যা 7:20 রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। কিছু দাপ্তরিক কাজ শেষ করে সোমবার নয়াদিল্লির সময় বিকেল 5টায় পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত 8টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। যেসব এজেন্সি হাজি প্রেরণে প্রতারণা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে সাংবাদিকদের তিনি বলেন, 85,000 হাজির মধ্যে এখনও 15,000 হজযাত্রীর যাওয়া বাকি আছে। আগামী 12 জুনের মধ্যে সবাই সৌদি আরব পৌঁছে যাবেন। তবে ভিসার কোনো জটিলতা নেই। অন্যবারের তুলনায় এবার হজযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও জানান ধর্মমন্ত্রী। আমাদেরকে তারা সজাগ করে দিয়েছেন, আমরা নিজেরা সজাগ, তারপরেও কিন্তু আপনারা যখন বলেন তখন কিন্তু আমাদের আরও অ্যালার্ট হতে হয়। আমরা সেভাবেই কাজ করেছি এবং এই কাজ করার পরিপ্রেক্ষিতে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় নাইমুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সহায়ক হিসেবে জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে পাশে থাকবেন। এছাড়াও বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশ বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে
মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশে মিডিয়ায় এবং সাধারণ মানুষের কাছে পুরোপুরি উজ্জ্বলভাবে যেন পৌঁছায়, সেই জায়গাটাতে আমার যেটুকু এক্সপিরিয়েন্স মিডিয়াতে কাজ করার সেটা কাজে লাগিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। বাজেটে নিত্যপণ্যের দাম কমানোকে গুরুত্ব দেওয়া হলেও এর প্রভাব পড়েনি বাজারে, বরং নানা অজুহাত আর ঈদ ঘিরে মাসখানেক আগে থেকেই এলাচসহ বিভিন্ন মশলার দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রাজধানীর কারওয়ান বাজারে এলাচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 4,200 টাকা পর্যন্ত, আর ডিম প্রতি পিস 13 টাকার উপরে। অনেক ব্যবসায়ী ডলারের দাম বাড়াকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখালেও আগে কেনা পণ্য বেশি দামে বিক্রি করছেন। আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। চট্টগ্রামের বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম প্রতি কেজিতে 5 টাকা বেড়েছে। তবে বাজেটে যেসব পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। জিরা হয়েছে আমরা 750 টাকা কেজি, আর এলাচি হয়েছে আমরা 3400 টাকা কেজি, সাদা এলাচি। কালোটা হয়েছে 3200, সাদা গোলমরিচ হয়েছে আপনার 1400 টাকা কেজি। পেঁয়াজ হলো 80 টাকা কেজি, পাল্লা 390 টাকা, আদা 260 টাকা। আলুর দাম এই ছিল আপনার 50 টাকা, 60 টাকা, 55 টাকা। কিন্তু আসছে দাম বেশি যে কোনো জিনিস, শুধু ডিম না। আমাদের কিছু বলার নাই, যেহেতু প্রশাসনিকভাবে যদি উদ্যোগ না নেয় আমি আপনার সারা বছর কিছু করে কিছু করতে পারবো না। মায়ের মন খারাপ থাকে, মেয়ে বলে যে বড় মাছ খাবো, কিন্তু বড় মাছের তো কাছেই যাইতে পারি না। আগে 250 টাকার কেজি, এখন 350 টাকা, 400 টাকা। দর্শক, বাজেট পরবর্তী বাজার পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, খুলনার বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ মালিহা, যেমনটা বলছিলেন আপনি জানেন যে এই সরকারের সর্ববৃহৎ বাজেট ঘোষণা করা হয়েছে এবং বাজেট ঘোষণার পরে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু পণ্যের দাম কমানো হয়েছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় তেল, চিনি, ডাল সহ কিছু কিছু যে সকল পণ্যের দাম কমানো হয়েছে সে সকল পণ্য কিন্তু এখনো বাজারে ঊর্ধ্বমুখী দামে বিক্রি হচ্ছে। আমি এসে কথা বলেছি কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে, কয়েকজন ক্রেতা বিক্রেতা সকলের সঙ্গে, তারা সকলেই যে বিষয়টা জানিয়েছেন আমাকে। কিন্তু আমি এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি জানাবেন আপনার বাজারের আগে যে দামে বিক্রি হতো পেঁয়াজ রসুন আগে যে রেট ছিল এখনো সে রেট আছে। মানে আগে পেঁয়াজ বিক্রি হচ্ছে যা, এখনো পেঁয়াজ তাই 76 টাকা পেঁয়াজ। যেমনটা শুনছিলেন বাজেট ঘোষণার পরেও কিন্তু সেই আগের দামে সকল পণ্য বিক্রি হচ্ছে। মালিহা, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহাকে কেন্দ্র করেছে রাজধানী সহ সারা দেশে বেড়েছে নকল টাকা তৈরি। জাল টাকার তৈরির কারখানা সহ মূল হোতাকে আটকের অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ি এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, কি পরিমাণ জাল ও নকল টাকা উদ্ধার করা হয়েছে, অভিযানের বিস্তারিত জানাবেন আমাদের। মালিহা, শুরুতেই আপনাকে একটু দেখাই যে আর মাত্র 8 দিন আছে কোরবানি ঈদের, আর এই কোরবানি ঈদের আগেই কিন্তু আসলে জাল টাকার ব্যবসায়ী যারা, তাদের কিন্তু আসলে রমরমা প্রস্তুতি শুরু হয়। এটিও তার বিকল্প নয়, যদিও ডিবি পুলিশ আগের থেকে কিন্তু আসলে প্রস্তুত ছিল এবং প্রস্তুত থাকার কারণে আজকে এই বাসা থেকে যে পরিমাণ জাল টাকা উদ্ধার করা হলো, এই জাল টাকাগুলো কিন্তু সবই আসলে আমরা জানি যে কোরবানি ঈদের আগে যে গরুর হাটগুলো থাকে সেই গরুর হাটগুলোতে কিন্তু এই টাকাগুলো ছড়িয়ে যায়। এবং যে এখানে আছেন তিনিও কিন্তু বলছিলেন যে এই ঈদকে ঘিরে তার 1.5 থেকে 2 কোটি টাকার মতো আসলে কিন্তু তার একটি পরিকল্পনা ছিল এবং সেই টাকাগুলো একদম ফিনিশিং পর্যায়ে কিন্তু আছে। আমরা এই অভিযানের যিনি নেতৃত্ব দিচ্ছেন লালবাগ জোনের ডিসি মশিউর রহমান, তার সঙ্গেও একটু কথা বলবো। তিনি কিন্তু বলছিলেন যে প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই মানুষটির পিছনে কিন্তু তারা লেগেছিলেন এবং এই মানুষটিকে আসলে তারা কিভাবে শনাক্ত করলেন কিংবা কিভাবে বুঝলেন যে সে এই টাকার ব্যবসা করে সবকিছু বলবেন এবং এখান থেকে কি উদ্ধার হয়েছিল সেই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাবো। আপনারা দেখেছেন এখানে একেবারে বান্ডেল আকারে তৈরি করা 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট। এইখানে অনেকগুলো কাগজে এখনো এইভাবে তৈরি করা
মানে ইনটেক শুধু কাটিং করা বাকি আছে এরকম। আমরা ধারণা করি এখানে প্রায় 1.5 থেকে 2 কোটি তৈরি করা জাল টাকা যেটা প্রিন্ট করা আছে সেগুলো করা আছে। এখানে অল্প কিছু জাল রুপি আছে। তো আমরা এইখানে যাকে মূল আসামি হিসেবে গ্রেপ্তার করছি তার নাম লিয়াকত হোসেন জাকির ইতিপূর্বে আমাদের কাছে 2013 সালেও ধরা পড়েছিল, 19 সালেও ধরা পড়েছিল, 20 সালেও ধরা পড়েছে। সে ঢাকা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশেই তার পাইকার ব্যবসায়ীরা আছেন। ঈদের উপলক্ষে সে বেশি করে জাল টাকা জাল রুপি ছাপায়, কিন্তু সে মূলত 12 মাসই জাল টাকা তৈরি করে থাকে। তো এই লোকটাকে ধরার জন্য আমাদের অফিসাররা প্রায় 2 বছর ধরে চেষ্টা চালিয়েছিল। সে টেকনোলজি বিচ্ছিন্ন থাকে, সে কখনোই জাল রুপি খুচরা বা পাইকার কারো কাছে বিক্রি করতে যায় না। তার কতগুলো মহিলা কর্মী আছে, তার কতগুলো পুরুষ কর্মী আছে যাদেরকে সে প্রতি মাসে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। তো যেই লোকটা 2.5 থেকে 3 লক্ষ টাকা কর্মচারীদেরকে জাল টাকা তৈরি এবং বিক্রি করার জন্য বিক্রি করে থাকে, সে কতগুলো জাল টাকা তৈরি করে থাকে সেটা সহসা অনুমেয়। তো আমাদের চেষ্টা ছিল এবং গত রোজার ঈদের সময় আমাদের এই অফিসারই চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তার কতগুলো সহযোগীকে বেশ কিছু জাল টাকা সহ আমরা গ্রেপ্তার করেছিলাম, কিন্তু কারখানা ধরা সম্ভব হয়নি, তাকেও ধরা সম্ভব হয়নি। আমরা এবার সফল হয়েছি যেহেতু সে বাগেরহাট এবং খুলনা থেকে বড় অঙ্কের টাকা থেকে তৈরি করে ঢাকায় এনে সহসা মানুষের কাছে বিভিন্ন জেলার মানুষের কাছে বিক্রি করার জন্য এখানে আসছে পরে আমরা অন্য মহিলা পাইকারের মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে পেরেছি। আপনি শুনছিলেন যে আসলে কিভাবে ডিবির জালে এই জাকির আসলে ধরা পড়লো এবং তার যে সহযোগীরা আছে তারাও কিন্তু এই বাসায় অর্থাৎ যাদের ক্রেতা আছে তাদেরকে কিন্তু আসলে পাওয়া গেছে এবং তাদের কাছ থেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে ফাইনালি যে ব্রিফিংটা আছে সেই ব্রিফিংটা আমাদের করবেন যে অর্থাৎ কত টাকা এখান থেকে উদ্ধার করলো সবকিছু। তো আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই তার বিস্তারিত হয়তো আপনাদেরকে জানাবো নিশ্চয়ই। মালিহা, ধন্যবাদ আপনাকে। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির জন্য পছন্দের পশু কিনতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর বাদল। হাটে পশু সরবরাহ কেমন দেখছেন আর বেচা বিক্রি নিয়ে ব্যবসায়ীরা কি বলছে জানাবেন। মালিহা হাটে মোটামুটি পশু এসেছে। এটি যেহেতু স্থায়ী হাট এই কারণে এখানে যে শেডগুলো থাকে এর বাইরেও নতুন করে শেড করা হচ্ছে এবং যেগুলোতে গরু থাকবে সেগুলো এখনও নির্মাণের কাজ চলছে, কিন্তু যেগুলো স্থায়ী সেগুলোতে অনেক গরু এসেছেন এবং যারা এখানে নিয়মিত ব্যবসা করেন সেই সব ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে গরু এই হাটে এনেছেন। আমরা দেখছি যে মোটামুটি গরু রয়েছে এবং ক্রেতারা 2-1 আসছেন এবং দেখছেন, পছন্দ করছেন, দাম করছেন, এরকমটি আমরা জানতে পেরেছি। তবে তাদের অভিযোগ যে গেলবারের তুলনায় এবার কিছুটা দাম বেশি। একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে কথা বলবো। এই যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটি আসলে দাম কেমন হবে এবং এটার ওজন কেমন হবে? আপনার কি নিজের পোষা নাকি কিনে নিয়ে এসেছেন? এটা আমি একজন কৃষির খামারের থেকে কিনে নিয়ে আসছি। এটার দাম এখন আপনার ফিক্সড পড়বে হলো 3 লক্ষ টাকা, হয়তো ওজন হবে 9 মণ। 3 লক্ষ টাকা। আর পাশের গরু যেটা আছে ওইটা 10 মণ ওজন হবে, ওইটা 3,20,000 হবে। আমরা এই পাশে কিছু গরু দেখতে পাচ্ছি যেগুলোকে ইন্ডিয়ান গরু মনে হচ্ছে, এগুলো আসলে কিভাবে আসলো এবং ইন্ডিয়ান গরু? এগুলা মূলত ইন্ডিয়ান গরু, যেহেতু সাদা বয়েল এটা বাংলাদেশে তৈরি হয় না, তারপরও কিভাবে আসছে ওইটা আমরা হয়তো বলতে পারবো না। বর্ডার ক্রসিং যে হাট আছে সে হাটের থেকে আমরা কিনছি, কেনার পরে আমরা নিয়ে আসছি, কিন্তু মূলত ইন্ডিয়ান গরু। পথে কোনো ঝামেলা হয় না? না, পথে আমাদের কোনো ঝামেলা হয় নাই। এগুলোর দাম কিরকম চাচ্ছেন? এগুলার দাম চাচ্ছি, এ তো বিভিন্ন রকমের গরু আছে, একটা দাম হয়তো 5.5 লাখ চাইতেছি, 4 লাখ চাইতেছি, হয়তো নিম্ন শ্রেণী যেগুলা বিক্রি সেগুলা আপনার হলো 3 লক্ষ 2,60,000 নিচে বিক্রি নাই। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।